রাস্তার মাঝখানে গাড়ির ডিকির উপর বসে আছে দীপ। তার হাতে আধ পোড়া সিগারেট। একটার পর একটা টান দিচ্ছে আর নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। বহুদিন পর সিগারেট ছুঁলো সে। লাস্ট ছুঁয়েছিল 6 দিন আগে, অর্পণা যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন। আজ আবার ছুঁলো, তাও একই কারণে। সামনে দাঁড়িয়ে আছে শত শত গার্ড। গত 1 ঘন্টা যাবৎ অর্পণাকে খোঁজার পরেও ওর টিকিটারও দেখা পাওয়া যায়নি। ওর খোঁজ পাওয়া তো দূর, সামান্য পরিমাণ ক্লুও রেখে যায়নি বেয়াদবটা। অর্পণার সাথে কোনো ফোন নেই, তাই ওকে ট্রেস করা যাচ্ছে না। সেই সাথে ওর বন্ধুদের লাস্ট লোকেশন দেখাচ্ছে ভার্সিটির পিছনে। চালাকি করে বেরোনোর সময় সব কয়টা ফুল ডিভাইস অফ করে দিয়েছে। কোনো মতেই তাদের বর্তমান লোকেশন জানার উপায় নেই। বিহান চাচ্ছিল নিউজের মাধ্যমে অর্পণার খোঁজ চালাতে, কিন্তু দীপ নাকচ করে দিয়েছে। সে চায় না তার বউকে সবাই দেখুক। বউ হচ্ছে হালাল জিনিস, আদরের জিনিস। তাকে সবার সামনে প্রকাশ করা কাপুরুষতা। দীপের ভাবনার মাঝেই তার দিকে ফোন এগিয়ে দিল বিহান। চড়ুই পাখির ন্যায় কিচিরমিচির করা কণ্ঠে বাঘের মতো হুঙ্কার শুনে চোখ মেলে তাকালো দীপ। ফোনের স্ক্রিনে ভাসছে অর্পণা আর সেই লোকের ঝগড়ার দৃশ্য। বাসে তখনও অর্পণার লোকটার উপর অ্যাটাক করেছিল। তখন থেকে শুরু করে লোকটার বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে বলা প্রতিটা কথা আঘাত স্পষ্ট দেখা যাচ্ছে। দীপ খপ করে ফোনটা হাতে নিয়ে নিল। অর্পণাকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে মোবাইলের স্ক্রিনে পাগলের মতো চুমু খেতে লাগলো। ওর পাগলামি দেখে অবাক হলো না বিহান। গত 1.5 ঘন্টা যাবৎ এই ছেলে অর্পণার ছবি দেখছে আর চুমু খেতে খেতে কাতর স্বরে বলছে, বউ তুই কই? চলে আয় না, আমার একটু ভালো লাগছে না। তবে এবারের কথাটা ব্যতিক্রম ছিল। সে ফোন থেকে ঠোঁট সরিয়ে বিহানের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলল। কই পেয়েছিস? বিহান ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে বলল, আমার বোন তো পুরো ভাইরাল। বাসে এই লোকটা একটা মেয়েকে হ্যারাস করছিল, সেটা দেখতে পেয়ে অর্পণা লোকটাকে ইচ্ছে মতো পিটিয়েছে। পিটিয়ে আবার হসপিটালে ভর্তি করার জন্য টাকাও দিয়েছে। ভাবতে পারছিস কত বড় হিম্মত থাকলে মানুষ এমন করতে পারে? আই প্রাউড অফ মাই সিস্টার। দ্বীপের ঠোঁটেও হালকা হাসি ফুটল। সে আবারও মোবাইলে চলা ভিডিওটা পজ করে অর্পণার ছবিটা জুম করে ঠোঁট বরাবর চুমু খেয়ে গর্ভের সহিত আওড়ালো। আমার জঙ্গলি বাঘিনী, যেখানে অন্যায় দেখবে সেখানেই। বলতে বলতে আবারও ভিডিওটাতে মনোযোগ দিল। ইতিমধ্যে 23K ভিউ আর 12K শেয়ার হয়ে গিয়েছে। এই বিষয়টাতে বড্ড ব্যথা পেল দীপ। সে তার বউকে হাইড করতে চাইল, অথচ তার বউ এমন কাণ্ড করল যার ফলে এখন সবাই তাকে দেখছে। সেই সাথে ওই লোকটার বলা প্রতিটি গালি দীপের মস্তিষ্কে গিয়ে লাগছে। আপাতত এই লোককে নিয়ে ভাবার সময় নেই। যত দ্রুত সম্ভব তাকে তার ভেলুরার কাছে পৌঁছাতে হবে। ওই ছোট্ট শরীরটা যতক্ষণ না তার বাহুবন্ধনে আবদ্ধ হচ্ছে ততক্ষণ তার বুকটা শান্ত হবে না। দীপ ভিডিও জুম করতে করতে বাসের লোকটার দিকে নজর তাক করল। এটা বসুন্ধরার বাস, তার মানে অর্পণা বসুন্ধরাই আছে। ফোনের স্ক্রিন অফ করে গাড়ি ডিকি থেকে লাফিয়ে নামলো দীপ। বিহানের উদ্দেশ্যে বলল, শ্রীফানকে নিয়ে আয়। বিহান আগে থেকেই বাসের বিষয়টা খেয়াল করেছে, তাই তেমন কোনো প্রতিক্রিয়া করল না। গাড়ির পাশে রাস্তায় বসে থাকা শ্রীফানকে কোলে তুলে নিল বিহান। তড়িহড়ি করে গাড়ির ডোর খুলে ভিতরে ঢুকে পড়ল। দীর্ঘ 40 মিনিটের পথ 28 মিনিট 38 সেকেন্ডে পাড়ি দিয়েছে। বসুন্ধরার গেটে গাড়ি থামতেই শ্রীফানের গলায় থাকা রকেটে ট্রেকার সেট করে দিল দীপ। পরপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার পার্মানেন্ট মাম্মাকে খুঁজে বের করবে, ওকে? পাপ্পা খুব কষ্ট পাচ্ছে, আর পাপ্পার কষ্ট লাঘব করা তোমার দায়িত্ব। ট্রেনিং প্রাপ্ত শ্রীফান তার পাপার পরনের শার্টে 2বার লেহ দিল, মানে সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করবে। দীপ বক্র হেসে শ্রীফানকে গাড়ির ডোর খুলে রোডে নামিয়ে দিল। শ্রীফান ছুটল তার মাম্মামের খোঁজে। শ্রীফানের পেছন পেছন ছুটল দীপ তার প্রাণ প্রিয়ার খোঁজে। দোস্ত, S25 আলট্রা না কিনে কমলা কালারের আইফোনটা কিনতে পারতি, তোর জামা রঙের সাথে মিলে যেত। একদম খাপে খাপ ময়নার বাপ।
পল্লবের কথায় ধীরস্বরে হেসে ফেলল ইরা। মন খারাপ থাকায় ওষ্ঠপটে হাসিরা ভিড়তে চায় না, তবুও ঠোঁটে কিঞ্চিত হাসি রেখে মজা করার চেষ্টা করে বলল, এটা ময়নার বোকা, এটা ময়নার মা হবে। অরুণ বেশ স্বাভাবিক, এমন ভাব করছে যেন তার মতো সুখী পৃথিবীতে কম মানুষই রয়েছে। সে অতিরিক্ত প্রফুল্ল চিত্তে বলল, অর্পণা ময়নার মা হলে দিব্যাই তবে ময়নার বাপ হবে। একই তো হলো। অর্পণা আর দিব্যাই আলাদা নাকি? ময়নার বাপ বলা যেই কথা, ময়নার মা বলা একই কথা। সেই তো ময়না ওদেরই সন্তান। বন্ধু বান্ধবের কথাই অর্পণা বিরক্তিকর কণ্ঠে বলল, ওসব বাচ্চা কাচ্চা টানিস না তো। আমি কখনোই ওসব নিয়ে ভাবিনি। আমি তো কখনো সংসারই করব না, আর না সেসব নিয়ে স্বপ্ন দেখেছি। আমার কাছে সংসার বাচ্চা এগুলো লেইম লাগে। আগে জানলে দীপ মির্জার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে নিতাম, আর এখন কোর্টে গিয়ে ডিরেক্ট ডিভোর্স। শুধু কবুল বলা ছাড়াছাড়িটা করতে পারছি না। অর্পণার কথায় অসন্তুষ্ট হলো ইরা। বিয়ে করেছে, সংসার করবে, এটাই স্বাভাবিক। মেয়েটা ভালোবাসাকে যতটা প্রাধান্য দেয়, বিয়ে নামক বন্ধনকে ঠিক ততটাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। কত মানুষ ভালো না বেসেও বিয়ে নামক বন্ধনের জন্য একসাথে থেকেছে, আবার একসাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলছে। সেসব ভেবে ইরা অর্পণার হাত ধরে পড়ল, এসব বলিস না, দীপ ভাইয়া ভুল করেছে, তাকে শাস্তি দে। ছেড়ে যাওয়া কোনো সমাধান না শোনা। ভাইয়ার জীবন থেকে জীবনটা তুলো ধুনো করে দে। জ্বালাতে জ্বালাতে একদম অগ্নিকুণ্ড বানিয়ে দে, তবুও ছেড়ে যাস না। ইগো নিয়ে প্রেম হলেও ভালোবাসা হয় না। অর্পণা মলিন হেসে বলল, আর ভালোবাসা ছাড়া সংসার হয় না। হোয়াট এভার, তোরা এখন কোথায় যেতে চাস? ট্রিট দিব সবাইকে। সন্ধে কিন্তু হয়ে গিয়েছে, দ্রুত বল। অরুণ বলল। ফুড কোর্টে যাবি? অর্পণা কাঁধ ওঠালো, মানে তাদের ইচ্ছা। পল্লব একবার রাতের দিকে তাকালো, রাত্রিকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, না, এটাতে আমরা বহুবার গিয়েছি। চল, 300 ফিট পূর্বাচল যাই। সেখানে পিঠার হাঁসের গোস্ত পাওয়া যায়। এমনিতেই তো বাড়িতে এসব বানানো হয় না, ইউনিক কিছু টেস্ট করা হবে। পল্লবের কথায় সবাই সাই জানালেও হাঁসের গোস্তের কথা শুনে চমকে উঠল রাত্রি। সাথে সাথে নাকচ করে বলল, না না, হাঁসের গোস্ত না। অরুণের তো হাঁসের গোস্তে অ্যালার্জি আছে, অন্য কিছু বল। রাত্রির কথায় ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে তাকালো পল্লব। মনে মনে তাচ্ছিল্য হাসল অরুণ। ভালোবাসে না, আবার মায়া দেখাতে আসে। যা খুশি হয়ে যাক, প্রয়োজনে অরুণ মরে যাক, তাতে এই মেয়ের কি? আজ থেকে সে চরম বেখেয়ালি হবে। নিজের এতটা ক্ষতি করবে যেন এই নিষ্ঠুর প্রিয়াও একদিন তাকে ব্যথা দেওয়ার অপরাধে আফসোস করে। অরুণ ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমার কোনো অ্যালার্জি ট্যালার্জি নেই ভাই। আমি এখন সব খেতে পারি। সবাই নষ্ট না করে চলো, সত্যি আবার লেট হয়ে যাচ্ছে। অরুণের কথায় রাতের মুখে আধার নেমে এলো। তখনকার পর আর একবারও অরুণ তার দিকে তাকায়নি, উদ্দেশ্য করে একটা কথাও বলেনি। এমন একটা ভাব করছে যেন রাত্রির সাথে ওর কখনোই কিছু ছিল না। অরুণ কি তবে সত্যি সত্যি তাকে ভুলে যাচ্ছে, দূরে সরে যেতে চাইছে? ভালোই হলো, সে তো এটাই চাই। মনকে বোঝাতে চেয়েও বোঝাতে পারছে না রাত্রি। মন চাচ্ছে সব ঠিক হয়ে যাক, রাতের জীবনেও একজন বাবা আসুক, মাম্মার কাপুরুষ প্রেমিকটা ফিরে এসে মাম্মাকে বিয়ে করে নিক। সে না হয় বাবা মানবে না, কিন্তু তাকে কেউ জারুজত বলতে পারবে না। রাত্রিকে মনমরা দেখে অর্পণা ওর একটা হাত টেনে ধরল। একে একে সবার একটা একটা হাত টেনে নিয়ে একত্র করে বলল, আই নো, এই পৃথিবীতে কেউ একসাথে সকল পূর্ণতা নিয়ে বাঁচতে পারে না। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়। আজকে এই মুহূর্তে তোদের মাঝে থাকা সকল কষ্ট, যন্ত্রণা, অপূর্ণতাগুলো আমায় দিয়ে দে। আমি সেসব জমা করে একটা বন্ধ দরজার ভেতরে লুকিয়ে সেই দরজায় তালা ঝুলিয়ে দেব। চেষ্টা করব সারা জীবনের জন্য যে সেই কষ্টগুলোকে আটকে রাখার। তবুও যদি বাতাসের ন্যায় ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়, তাহলে আবার এসে আমার কাছে জমা দিয়ে যাস। আমরা তো শুধু একে অপরের জন্য। তোদেরকে কে আছে না আছে জানি না, কিন্তু আমার তো তোরা ছাড়া কেউ নেই। তোদের একজনেরও মন খারাপ দেখলে না আমার অন্তরটা খুব পোড়ে। আমি চাই আল্লাহ তোদের সব খারাপ আমায় দিয়ে দিক।
আর আমার জন্য যদি সামান্য পরিমাণ ভালো কিছু থেকে থাকে, তাহলে সেটা তোদের ভাগ্যে লিখে দিক। তবুও তোরা এইভাবে মনমরা হয়ে থাকিস না। অন্তত আমরা পাঁচ মূর্তি যতটা সময় একসাথে থাকি, ততটুকু সময় সবাই হাসি খুশি থাকি প্লিজ। অর্পণার কথায় পল্লব ব্যতীত সবাই ছলছল দৃষ্টিতে তাকালো। পরপর সবাই একসাথে মাথা নাড়িয়ে সাই জানালো, মানে তারা আর মন খারাপ করে থাকবে না। পল্লব কিছুটা ফিসফিস করে বলল, তাহলে মন খারাপ নম্বর 829-এর জন্য মন ভালো করার 7 নম্বর টিপসটা অ্যাপ্লাই করা যাক। যেহেতু এটা নির্জন রাস্তা, জমবে ভালোই। আবারও মাথা নাড়িয়ে সাই দিল সবাই। একে একে সবাই সবার দিকে তাকালো। 5 জনের মুখেই মুচকি হাসি। এরপর 5 জন ধীরে ধীরে দূরে সরে গেল। অনেকটা দূরে গিয়ে প্রথমে অর্পণা ঠোঁট নাড়িয়ে গাইল। তেরা আমি লাভ করতা। ইরা হাতে চুটকি বাজাতে বাজাতে গাইল। বেমতলব করদা। মন খারাপ থাকায় রাত্রি বড্ড উদাসীন ছিল। ইরা রাত্রির দিকে এগিয়ে হালকা করে ধাক্কা দিতেই রাত্রির হুঁশ ফিরল। সে তাল মিলিয়ে গাইল। এরপর সবাই একসাথে নাচতে নাচতে গাইল। সবাই ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। এগুতে এগুতে একে অপরের কাঁধ জড়িয়ে ধরে ঘুরতে ঘুরতে একসাথে গাইল। দূর থেকে গাড়িতে বসে মনোযোগ সহকারে বউয়ের নাচ দেখছে দীপ। বিকাল থেকে তরতর করে ওঠা রাগটা থপ করেই নিভে গেল। চোখ জুড়ে বয়ে গেল এক পশলা শীতলতা। বউটা বন্ধুদের সাথে থাকলে এতটা খুশি থাকে, এতটা প্রাণোচ্ছল থাকে। তার সাথে সংসার করছে আজ 8 মাস 13 দিন, অথচ মেয়েটাকে এতটা প্রাণোচ্ছল সে কখনোই দেখেনি। সব সময় মুখে কেমন একটা গম্ভীর ভাব নিয়ে ঘুরে বেড়ায়, যেন সে 60-70 বছর বয়সী কোনো বৃদ্ধ মহিলা। চাইলেই সবার দায়িত্ব নিতে পারে, অথচ নিজের দায়িত্ব কাউকে দিতে নারাজ। বিহান এসে থেকে ফোন বের করে অর্পণাদের কর্মকাণ্ড, নাচ গান ভিডিও করে যাচ্ছে। তারা এখানে এসেছে প্রায় 10 মিনিট হবে। শ্রীফানের গলায় ট্রেকার লাগিয়ে ছেড়ে দেওয়ার পর সে যেদিকে ছুটেছে তারাও গাড়ি নিয়ে সেদিকেই ছুটেছে। ছুটতে ছুটতে এই রাস্তার মাঝে পেল ওদের। মাথায় প্রচণ্ড রাগ থাকা সত্ত্বেও অর্পণাকে বন্ধুদের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে দেখে এখানে গাড়ি থামিয়ে দিল দীপ। দেখতে চাইল তার বউ এখানে কি করছে আর কি করতে চাচ্ছে। অর্পণা নাচতে নাচতে খেয়াল করলো একটা কুকুর তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। কুকুরটি দেশি নয়, সম্ভবত পার্সিয়ান। গায়ের রং কুচকুচে কালো আর চোখ দুটো লাল। সন্ধ্যার সময় হওয়ায় চোখগুলো আরও লাল দেখালো। এমনি কুকুর ভীষণ ভয় পায় অর্পণা। তার উপর কুকুরের এরূপ ভয়ঙ্কর রূপ দেখে অর্পণার আত্মাটা ছলকে উঠল। দ্রুত পা চালিয়ে পল্লবের পিছনে গিয়ে দাঁড়িয়ে ওর শার্ট খামচে ধরে আতঙ্কিত স্বরে বলল, পল্লব, কুকুর, বাঁচা আমায়। এটাকে যেতে বল, আল্লাহ কি ভয়ঙ্কর। ভয়ে কাঁপতে থাকা অর্পণাকে এক হাতে আগলে নিল পল্লব। অরুণ আর ইরা হুস হুস করতে করতে কুকুরটাকে সরাতে চাইল, কিন্তু কুকুরটা জিভ বের করে হাঁপাতে হাঁপাতে অর্পণার কাছে যেতে চাইছে। বিরক্ত হচ্ছে সবাই। নিরীহ পশুকে আঘাত করা ঠিক নয় বলে কেউ কুকুরটিকে আঘাত করছে না, অথচ অর্পণার ভয়ে কেঁদে দেওয়ার অবস্থা। শেষে না পেরে 4 জন অর্পণাকে ঘিরে ধরল, যেন কুকুরটা ওর কাছে পৌঁছাতে না পারে। সবাইকে ঘিরে ধরতে দেখে কুকুরটি তাদের চারপাশে ঘুরতে থাকলো। কুকুরটি বেশ স্বাস্থ্যবান আর প্রচণ্ড ভয়ানক। অর্পণার সাথে সাথে এবার ইরা রাতেরও ভয় করতে লাগলো। রাত্রি ভয়ে ভয়ে অরুণের হাত ধরে কাঁপা স্বরে বলল, ভয় পাচ্ছি। রাত্রি যতটা ভরসা নিয়ে কথা বলেছে, অরুণ তার থেকেও 1000 গুণ বেশি অবহেলা দিয়ে ছেড়ে দিয়েছে রাতের হাত। রাত্রির বুকটা মোচড় দিয়ে উঠল। অরুণ তাকে কি সত্যি চাচ্ছে না? সহসা দূরে সরে গেল। নিজের ক্ষতি করার লোভে কুকুরটির দিকে এগিয়ে যেতে চাইলে পল্লব হাত ধরে নিল। চোখের ইশারায় আশ্বাস দিল, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। স্টিয়ারিংয়ে হাত রেখে 5 মূর্তির দিকে তাকিয়ে আছে দীপ। অর্পণা কুকুরে ভয় পায় বুঝতে পেরে ভ্রু কুঁচকাল দীপ। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলল, মিসেস জোহান মির্জা ভয় পায়? স্ট্রেঞ্জ।
বিহান ভিডিও অন রেখেই হাসতে হাসতে বলল, এই প্রথম এমন কিছু পেলাম যা দেখে জার্সির রানী ভয় পায়। আমি তো ভাবলাম সে বোধহয় আল্লাহ ব্যতীত কাউকেই পরোয়া করে না। এমন সুন্দর একটা দৃশ্য দেখে জীবনটা আজ ধন্য হয়ে গেল। ভিডিওটা আমার মেধারানীকে দেখাতে হবে, নয়তো বেচারি পৃথিবীর অষ্টম আশ্চর্য হওয়ার মতো ব্যাপারটা মিস করে যাবে। দীপ স্টিয়ারিং ঘুরিয়ে অর্পণাদের সামনে গিয়ে গাড়ি থামালো। গাড়ির ডোর খুলে বেরিয়ে সামনে দাঁড়িয়ে নরম স্বরে ডাকল, স্টেফান, কাম হিয়ার পাপ্পা। কুকুরটি সেকেন্ডের গতিতে দীপের কাছে চলে গেল। দীপের কণ্ঠ শুনে পল্লবের পেছন থেকে উঁকি মারল অর্পণা। দীপের কোলে শ্রীফানকে দেখে দাঁতে দাঁত চাপল। পল্লবের পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থেকেই গলা উঁচিয়ে বলল, অসভ্য মির্জা, আপনার সাহস হয় কি করে এসব ফালতু কুকুর এনে আমায় ভয় দেখানোর? আপনি কি ভেবেছেন আমি কুকুর দেখে ভয় পাই? দীপ শ্রীফানকে নামিয়ে দিয়ে বুকে হাত গুজে বলল। ভয় পান না? অর্পণা পল্লবের পিছনে থেকেই সাহসী কণ্ঠে বলল। না, পাই না। দীপ ঠোঁট কামড়ে হাসল। পরপর শ্রীফানের উদ্দেশ্যে বলল, স্টেফান, যাও মাম্মাকে পাপ্পার কাছে নিয়ে আসো। পাপ্পার বুকটা খা খা করছে। এই মুহূর্তে তোমার মাম্মাকে বুকে না পেলে বুকের দহনে পৃথিবী ছাড়ার আশঙ্কা রয়েছে। বলতে দেরি শ্রীফানের এগিয়ে যেতে দেরি নেই। অর্পণা আবারও সিটিয়ে গেল পল্লবের পিছনে। দীপের বলা কথাগুলো শুনে রাত্রি আর ইরা ঠোঁট টিপে হেসে দূরে সরে গেল। আরও ভয় পেল অর্পণা। অরুণ ধমকে বলল, আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন? এটাকে দূরে সরা, বেয়াদব কুকুর। দীপ ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ভ্রু চুলকে বলল, তোমাদের ফ্রেন্ডকে বলো নাটক না করে আমার কাছে আসতে। ভালো লাগছে না, টানা 2 ঘন্টা ধরে খুঁজছি। আমি খুব ক্লান্ত। কাছে আসো ভেলোরা, আই ব্যাডলি নিড ইউ। শেষের দিকে দীপের কণ্ঠটা বড্ড অসহায় শোনালো। ইরা অর্পণার হাত ধরে বলল, এর পরেও বলবি ভাইয়া তোকে ভালোবাসে না? আর কিভাবে ভালোবাসা যায় অর্পণ? ভাইয়ার চোখ মুখের অবস্থা দেখেছিস? যা, একটু শান্ত করে দিয়াই। ইরার কথায় ভ্রু কুচকে তাকালো অর্পণা। ইরা মাথা ঝাঁকিয়ে সায় জানালো। পরপর অরুণ পল্লব রাত্রিও ইশারায় বলল দীপকে ভালোবাসে। ওর উচিত দীপের বুকে ঝাঁপিয়ে পড়া। বন্ধুদের কথা কিছুটা বিশ্বাস করলো অর্পণা। তবে কুকুরের ভয়ে পা বাড়াতে পারছে না, তাই আবারও গলা উঁচিয়ে বলল, আপনার বেয়াদব কুকুরটাকে সরে যেতে বলুন, নয়তো আমি আসতে পারবো না। দীপ শ্রীফানের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, স্রেফ, কারের পেছনে যাও। সত্যি সত্যি শ্রীফান এক ছুটে গাড়ির পেছনের দিকে চলে গেল। অর্পণা ভ্রু পাকালো। এই বেয়াদব কুকুরটা দীপের সব কথা শোনে, যা বলে সব বুঝতে পারে। ভালোই তো। ভাবতে ভাবতেই অর্পণা ধীরে ধীরে দীপের কাছে এসে দাঁড়ালো। সেকেন্ডের গতিতে কোমর জড়িয়ে ওকে উপরে তুলে নিল দীপ। খেই হারিয়ে দীপের গলা জড়িয়ে ধরল অর্পণা। দীপের হৃদয়ে অশান্ত কাঁপুনি বিরাজমান। অর্পণাকে খুব শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে, যেন একটুখানি ছাড় দিলেই ভেলোরাটা আবার ওকে একা ফেলে পালিয়ে যাবে। অর্পণাও মিশে রইল দীপের পক্ষ পাঁজরে। ওদের আলিঙ্গনের দৃশ্য দেখে অরুণ পল্লব ইরা রাত্রি চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসতে লাগলো। বিহান এখনও গাড়িতে বসে ভিডিও করে যাচ্ছে। সিগারেটের বাজে গন্ধ নাকে আসতেই দীপের বুক থেকে মাথা তুলল অর্পণা। অত্যন্ত আশ্চর্যজনীয় কণ্ঠে প্রশ্ন করল, আপনি সিগারেট খেয়েছেন? দীপ অর্পণার চোখে চোখ রেখে বলল। খেয়েছি। রেগে গেল অর্পণা। দীপের গলা ছেড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়, তোকে মানা করেছিলাম না এসব খেলে আমার কাছে আসবি না? কেন খেয়েছিস? খেয়েছিস যখন তখন আমার কাছে কেন এসেছিস? ছাড় আমায় দীপ মির্জা, তোর সংসার করবো না আমি, ছাড়। দীপ অর্পণাকে ঘুরিয়ে গাড়ির ডিকির উপর বসিয়ে দিল। পরপর কোমর জড়িয়ে চুলের ভাঁজে নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে বলল, বেশ করেছি, খেয়েছি, আবারও খাবো। তুই পালিয়েছিলি কেন? আমায় একটুও শান্তি দেস না তুই, সারাক্ষণ জ্বালাস। সিগারেটের গন্ধে বমি পাচ্ছে অর্পণার। সে দীপের বুকে ধাক্কা মেরে রাগী কণ্ঠে শোধালো, তাহলে ছেড়ে দিন, যে জ্বালাবে না তাকে গিয়ে বিয়ে করুন। আপনাকে আমার একটুও পছন্দ না, নেশাখোর একটা। মাথা খারাপ নাকি আপনার? পথে ঘাটে এসব কেমন আচরণ? আমার ফ্রেন্ডরা আছে এখানে, সরুন। অর্পণার কথাই পাত্তা দিল না দীপ। মেয়ে মানুষ কত কথাই বলে,
সব কিছুতে পাত্তা দিলে পৃথিবীতে আর বংশ বিস্তার হতো না। দীপ অর্পণার হাত দুটোর পেছনে নিয়ে এক হাতে আটকে রেখে মাথা থেকে ঘোমটাটা সরিয়ে গলায় মুখ গুজে দিয়ে বলল, সোনা, आराम दे दो मुझे, बरसों का मैं हूँ थका। অযাচিত স্পর্শ আর কথাবার্তায় কেঁপে উঠল অর্পণা। লোকটা নির্ঘাত নিয়মিত ওষুধ খাচ্ছে না, নয়তো কোনো স্বাভাবিক মানুষ পাবলিক প্লেসে এমন করে? অর্পণা দ্বীপের থেকে হাত ছাড়াতে চেয়ে বলল। দ্বীপ গলায় মুখ গুজে রেখেই দুদিকে মাথা নাড়িয়ে নাকচ করে বলল, প্লিজ, ভালো লাগছে না। আচ্ছা তাহলে চলো বাড়িতে যাই, রুমে তো কেউ থাকবে না। না চাইতেও বড্ড লজ্জা পাচ্ছে অর্পণা। ওনার মুখে কি কিচ্ছু আটকায় না? পুরো অটো মেশিনের মতো মুখ চলতেই থাকে। লজ্জা পেলেও মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, ধুর, মাথা খারাপ লোক। আমি এখন বাড়ি যাব না, ফোন কিনেছি, ফ্রেন্ডদের ট্রিট দেয়া বাকি। আচ্ছা কাল দিও, আজ ভালো লাগছে না। আমার ভালো লাগছে, আমি আজই দিব, সরুন। দীপ সরল না, অর্পণার কানে লতিতে ওষ্ঠ ছুঁয়ে মাদকীয় স্বরে বলল, তুই আমাকে অনেক অবহেলা করিস কোমল, একটুও দাম দিস না। দীপের মুখে নতুন ডাক শুনে অর্পণার ভিতরটা শীতলতায় ছেয়ে গেল। ইরা অরুণ রাত কি তবে ঠিকই বলেছে? উনি তবে ভালোবাসে তাকে? হয়তো মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু সত্যি অর্থে ভালোবাসে। অর্পণার মনে এক পশলা শান্তি বহিত হলো। ঠোঁটে ফুটল লজ্জাতুর হাসি। পরক্ষণে অনুভব করল দীপ হুঁশজ্ঞান খুইয়ে বড্ড বেহিসেবি হয়ে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে বলল, দীপ, আপনি হুঁশে আছেন তো, নাকি মারাত্মক ধরনের কোনো নেশাদ্রব্য পান করেছেন? কি শুরু করেছে এই লোক? আল্লাহ, মানুষ দেখলে কি ভাববে? দীপ আবারও লম্বা শ্বাস টেনে বলল, করেছি তো, পৃথিবীর সেরা নেশা দ্রব্যের ঘ্রাণ নিয়েছি। তুমি তো অ্যালকোহলকেও হার মানো বউ। সো সুইট স্মেল, লাইক নরম পেজো তুলোর মতো। অর্পণা হতাশ হলো। এই লোকের সাথে কখনোই শক্তিতে পেরে ওঠে না সে। অপরদিকে বন্ধু মহল তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। অর্পণা আফসোসের স্বরে বিড়বিড় করল, ভাবতেও অবাক লাগছে, জাস্ট লাস্ট মোমেন্টে আমার কপালে বেলেহাজ পুরুষ লেখা ছিল। উফ আল্লাহ, মাফ করো, রেহাই দাও আমায়। আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। অর্পণার বিড়বিড়ের মাঝে গাড়ি থেকে নেমে এলো বিহান। গলা রিপিট হালকা গলা খাকারি দিতেই দীপ ভ্রুকুচকে বিহানের দিকে তাকালো। বিহান একটা পিওর হাসি উপহার দিয়ে দীপের দিকে একটা নাইফ এগিয়ে দিয়ে বলল, আসলে তুই তো বলেছিলি অর্পণাকে খুঁজে পেলে ওর কলিজাটা কেটে পিস পিস করে শ্রীখানকে খাওয়াবি। এখানে অর্পণা আছে, আবার শ্রীফানও আছে, শুধু এই ছুরিটার অভাব ছিল। তুই কাট, আমরা না হয় তোকে উৎসাহ দেই। কি বলো তোমরা? লাস্টের কথাটা অরুণের দিকে তাকিয়ে বলল বিহান। তারা মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে অর্পণাদের দিকে এগিয়ে এলো। অর্পণা দাঁত কটমট করে দীপের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পেট থেকে কলিজা বের করে আপনার বেয়াদব কুকুরকে খাওয়াবেন? দীপ চোখ রাঙিয়ে বিহানের দিকে তাকালো। বিহান সাথে সাথে শয়তানি একটা হাসি দিয়ে অন্য দিকে তাকালো। বিহানের থেকে নজর সরিয়ে দীপ কোমল স্বরে বলল, তোমাকে আদর করে শ্রীফানের ভাই কিংবা বোন আনার ব্যবস্থা করব। আমাকে আপনার কুকুর মনে হয় যে কুকুরে বাচ্চা জন্ম দিতে যাব আমি? অর্পণার কথা শুনে মুচকি হাসল দীপ। চোখের ইশারায় না করে বলল, তুমি তো আমার বউ, তুমি হলে আমার বেবির মাম্মা হবে, আর আমি তোমার বেবির পাপ্পা। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি কোনোদিন ভাবেনি অর্পণা। এমনকি কোনোদিন ছোট বাচ্চা কোলেও নেয়নি। তার মাঝে বেবি নিয়ে কোনো এক্সট্রা অনুভূতি নেই, তাই বেবির কথা বাদ দিয়ে বলল, সেসব ছাড়ুন, আমাকে এখন ফ্রেন্ডদের ট্রিট দিতে হবে। আগে ট্রিট দেবো, তারপর বাড়ি ফিরবো। ততক্ষণে অরুণরা দীপদের কাছে চলে এসেছে। তা দেখে দীপ অর্পণাকে গাড়ি ডিকি থেকে নামিয়ে দূরে সরে দাঁড়ালো। পরপর অর্পণার হাত ধরে বলল, কোথায় যেতে চাও? চলো, আমি নিয়ে যাচ্ছি। অর্পণা কিছু বলল না, তবে বন্ধুদের গাড়িতে ওঠার জন্য ইশারা করল। অরুণরা প্রথমে না করলে দীপ সবাইকে ধমকে ধামকে গাড়িতে উঠতে বলল।
বিহানের সাথে আগে ওদের সম্পর্ক ভালো ছিল, তাই বিহান রিকোয়েস্ট করতেই রাজি হয়ে গেল সবাই। যতই হোক, লোক দুটো গুণে গুণে তাদের থেকে 9 বছরের বড়, চাইলেই অবমাননা করা যায় না। রাস্তার ধারে থাকা স্ট্রিট লাইটের নিচে উঁচু জায়গাটায় বসে আছে অর্পণা। ক্ষণে ক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা দ্বীপের দিকে তাকাচ্ছে। সে কি যেন একটা ইম্পর্টেন্ট কলে বিজি আছে। আপাতত অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা গার্ড ব্যতীত এখানে অন্য কেউ নেই। সবাইকে সবার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে গাড়িটি শাহবাগ ক্রস করতে গাড়ি থেকে নেমে পড়েছিল অর্পণা। দীপ কারণ জানতে চাইলে অর্পণা বলেছিল তার কাজ আছে, তাই বিহানকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে নিজেও নেমে পড়ল। এরপরেই ফোন কল এসেছে। অনেকটা সময় কথা বলার পর অর্পণার সামনে এসে দাঁড়ালো দীপ। অর্পণার চোখের ইশারায় তাকে পাশে বসতে বলল। দীপ কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে অর্পণার পাশাপাশি বসে অর্পণার একটা হাত টেনে নিয়ে তাদের চমুখে বলল, গাড়ি থেকে নেমে পড়লে কেন? বাসে যাবে না? আরো ঘুরতে চাও? অর্পণা দুদিকে মাথা নাড়িয়ে বলল। ও আমি আপাতত আপনার বাড়ি যাব না। অর্পণার কথায় ভ্রুকুচকে প্রশ্ন করল দীপ। বাড়ি যাবে না তাহলে কোথায় যাবে? অর্পণা পায়ের তলায় থাকা শানে আঁকিবুকি করতে করতে বলল, আমি আমার বাড়ি মানে পাপার কাছে যেতে চাই। খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, যেতেই হবে প্লিজ। দীপ নাকচ করে বলল, নো, তোমার বাবা আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে চেয়েছিল, তাই আমি তোমার পাপার বাড়িতে যাব না। দীপের কথায় চোখ ছোট ছোট করে তাকালো অর্পণা, বলল। আমি আপনাকে যেতে বলেছি? দীপ সংকোচ করল না, বরং সরাসরি বলল, আমি তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। সেখানে একটা রাত তো বিশাল ব্যাপার। তোমার যাওয়া হচ্ছে না। অর্পণার দৃষ্টি শান্ত হয়ে এলো। সে বলল, তাহলে আমার সাথে চলুন, কাল সকালে নাস্তা করে আবার ফিরে যাব। দীপ নাকচ করে বলল। নো, আমি তোমার পাপ্পাকে লাইক করি না। অর্পণা মুখ বাঁকিয়ে সাথে সাথে বলল, আমিও তো আপনাকে লাইক করি না, তাই বলে কি আমি কি আপনার বাড়ি থেকে চলে গিয়েছি? দীপ ঠোঁটে হাসি ফুটিয়ে অর্পণার দিকে হালকা ঝুঁকে বলল। বাট ভালো তো বাসো, এটাই চলবে। অর্পণা মাথাটা পিছনের দিকে নামিয়ে নিয়ে বলল, ও ভালোবাসি না। জানা আছে আমার। বলতে বলতে দীপ হাত দাবিয়ে অর্পণাকে কোলে তুলে সামনের দিকে হাঁটা ধরল। এখান থেকে আমাদের ফ্ল্যাটের দূরত্ব 17+ মিনিটের। এতটা পথ কোলে নিয়ে যেতে পারবেন? মাঝপথে হাঁপিয়ে যাবেন না তো? দীপের হুটহাট কাজে এখন আর অবাক হয় না অর্পণা। সে দীপের গলা জড়িয়ে বলল, তুমি সায় দিলে পুরো একটা জীবন তোমায় কোলে নিয়ে পার করে দেব। সায় দেবে? দীপ আরেকটু শক্ত করে অর্পণাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল। অর্পণা দীপের বুকে মুখ গুজে দিল। সারাদিন লাফালাফি করে এখন বেশ ক্লান্ত সে। নিজস্ব আশ্রয়স্থল পেয়ে সব ক্লান্তি ঢেলে দিল অর্পণা। এবার বাকিটা সামলানোর দায়িত্ব দীপ মির্জার। খাবার টেবিলে খাবার সাজাচ্ছেন আশা জামান। এটা বরাবরই হয়ে এসেছে। বাবা মেয়ে যখন একে অপরকে ঘিরে বাঁচত, তখন তাদের আগলে নেওয়ার জন্য কেউ আসেনি। প্লেটে ভাত বেড়ে দেওয়ার জন্য তো দূর, তীব্র অসুস্থতার মাঝেও দেখার মতো একটা লোক ছিল না। ওই সময়টাতে আশা জামান একটা বোনের অভাব ফিল করেছিলেন। মায়ের পর বোনেরা নাকি সবচেয়ে আপন হয়। একটা বোন থাকলে নিশ্চয়ই তাদের খোঁজ খবর নিত। ছোট্ট অর্পণাকে মায়ের আদর দিত, কিন্তু ওনার আর মেয়েটার লাক খারাপ ছিল, যার ফলে আশা জামানের কোনো ভাই বোন ছিল না। পাপ্পাকে খাবার বাড়তে দেখে এগিয়ে এলো অর্পণা। পাপ্পাকে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে খাবার বাড়ার জন্য হাত বাড়াতেই পেছন থেকে ভেসে এলো গম্ভীর স্বর। থামো, আমি বেড়ে দিচ্ছি, নয়তো তোমার পাপ্পা ভাববে ওনার মেয়ে বোধহয় আমাদের বাড়িতে কাজ করতে করতে কাজ শিখে গিয়েছে। দীপের দেওয়া সূক্ষ্ম খোঁচাটা বুঝতে পেরে ভ্রু গুটালেন আশা জামান। সহসা অর্পণার হাত ধরে টেনে পাশের চেয়ারে বসিয়ে দিলেন এবং দীপকে খাবার বেড়ে দেওয়ার জন্য সুযোগ করে দিলেন। দীপও চোখ মুখ শক্ত রেখে এগিয়ে এসে অর্পণার পাশের চেয়ারটায় বসে পড়ল। পরপর একটা প্লেটে খাবার বেড়ে আশা জামানের দিকে এগিয়ে দিল। প্লেট এগিয়ে দিতেই আশা জামান সেটা নিয়ে ভাত মাখাতে মাখাতে অর্পণার উদ্দেশ্যে বলল, প্রিন্সেস হা করো। অর্পণা সহাস্যে হাঁ করতে নিতেই ওর চেহারাটা সাইড থেকে টেনে নিল দীপ। আচমকা টানে দীপের বাহুতে গিয়ে পড়ল অর্পণা।
সাথে সাথে আগলে নিল দীপ। চেয়ার মিশেছে দীপের চেয়ারের সাথে। দীপ নিজের প্লেটে ভাত বাড়তে বাড়তে বলল, ভেলোরা আমার কাছে খাবে।